Dear friend, in previous class discuss about Indian cultural heritage. এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্লাস 6 এর আমাদের ভারত চ্যাপ্টার ভারতের ঐতিহ্যময় কিছু স্থান, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সম্বন্ধে। আজকে আমরা আলোচনা করব আমাদের দেশ ভারতের উপঅধ্যায় চ্যাপ্টারে ভারতের ভৌগোলিক পরিবেশ। ভারতের এই ভৌগোলিক পরিবেশ কি? ভৌগোলিক পরিবেশ কি? এই ভৌগোলিক পরিবেশগুলিকে বেশ কতগুলো ভাগে ভাগ করা যায়। যেমন এক নম্বর হতে পারে ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি। দুই নম্বর হতে পারে নদ নদী। তিন নম্বর জলবায়ু। চার নম্বর স্বাভাবিক উদ্ভিদ। পাঁচ নম্বর মাটি। মাটি এতগুলো ভারতের ভৌগোলিক পরিবেশের মধ্যে ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হলো ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূপ্রকৃতি বা ভূপ্রাকৃতিক অঞ্চল, রিভার প্যাটার্ন, নদ নদী, জলবায়ু ক্লাইমেট, স্বাভাবিক উদ্ভিদ, ন্যাচারাল ভেজিটেশন, মৃত্তিকা বা সয়েল। এগুলো হলো ভারতের এই চ্যাপ্টার মধ্যে আমরা এগুলো পড়ব। ভারতের ভৌগোলিক পরিবেশ এই অধ্যায়ের মধ্যে আমরা এতগুলো পড়ব। কি কি পড়ব? ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মাটি। এখন এসো আমরা যেটা সম্পর্কে পড়ব সেটা হলো ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল দেখবে গ্রীষ্মের ছুটিতে কেউ বেড়াতে যায় রাজস্থানে, সেখানকার থর মরুভূমি, বালি মাটি দেখতে যাবে বলে। আবার কেউ দেখতে যায় পাহাড়ি অঞ্চল, দার্জিলিং, গ্যাংটক, আবার হতে পারে সিমলা। আবার কেউ বেড়াতে যায় দীঘা, গোয়া। সুতরাং ভারত যে একটা বিরাট একটা বৈচিত্র্যময় দেশ, এর ভূপ্রাকৃতিক গুলো বৈচিত্র্যময়। অর্থাৎ আমাদের এই যে এক একটা জায়গার মাটি এক এক ধরনের, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় ঢোকালানো, এইটা হলো ভূপ্রকৃতি। তাহলে এসো আজ আমরা ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল সম্পর্কে জানব। ভারতের ভূপ্রকৃতি অঞ্চল সম্পর্কে জানার আগে জানতে হবে ভূপ্রকৃতি কি। ভূপ্রকৃতি কি? ভূপ্রকৃতি কি? এই ভূপ্রকৃতি কাকে বলে? ভূপ্রকৃতি কাকে বলে? দেখো এর মধ্যে লেখা আছে ভূ। ভূ মানে হলো ভূমি। ভূ মানে হলো ভূমি। ভূ সমান ভূমি বা মাটি বা ভূত্বক। প্রকৃতি, প্রকৃতি সমান অর্থ হলো কেমন বা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। সুতরাং ভূপ্রকৃতির যদি সংজ্ঞা পরীক্ষায় আসে, ভূপ্রকৃতি কাকে বলে? কোন একটি অঞ্চল বা স্থানের ভূমির প্রকৃতি বা ভূমির বৈশিষ্ট্য বা ধরন কি বলা হয়? ভূপ্রকৃতি। বেশ, তাহলে এসো ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল সমূহগুলো সম্পর্কে আমরা জানব। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোকে বেশ কতগুলো ভাগে ভাগ করা যায়। মেইনলি 5 ভাগে ভাগ করা যায়। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। এই 5টা ভাগ কি কি? এক নম্বর উত্তরের পার্বত্য অঞ্চল।
উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে 1 নম্বর কি হলো উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর উত্তরের নদী গঠিত সমভূমি। উত্তরের নদী গঠিত সমভূমি। উত্তরের নদী গঠিত সমভূমি। 3 নম্বর উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 4 নম্বর পশ্চিমের মরু অঞ্চল। পশ্চিমের মরু অঞ্চল বা থর মরুভূমি অঞ্চল বা থর মরুভূমি অঞ্চল। পশ্চিমের মরু অঞ্চল বা থর মরুভূমি অঞ্চল। আরেকটা আছে উপকূলীয় সমভূমি অঞ্চল, দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এটা এখানে লিখছি উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এই গেল ভাগ। তাহলে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? পরীক্ষায় যদি কোশ্চেন আসে অনেক সময় ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, আনসার হবে মোট 5 ভাগে ভাগ করা যায়। কি কি? 1 উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হলো উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। 3 নম্বর হলো থর মরুভূমি অঞ্চল। এখানে 3 নম্বরটা তোমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল আছে, অসুবিধা নেই। 4 নম্বর হলো পশ্চিমের মরু অঞ্চল বা বৃহৎ থর মরুভূমি অঞ্চল বা রাজস্থান থর মরুভূমি অঞ্চল। এবং 5 নম্বর হলো উপকূলীয় সমভূমি অঞ্চল। এই হলো ভারতের ভূপ্রাকৃতিক ভাগ। আবার একবার বলছি, উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল বা থর মরুভূমি অঞ্চল, 5 নম্বর উপকূলীয় সমভূমি অঞ্চল। এবার বাকিগুলো আমরা মুছে দিয়ে আমরা যেটা আসবো সেটা হলো উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল, দেখো এর মধ্যে आंसर লেখা আছে যে উত্তরের পার্বত্য অঞ্চল কি? উত্তরের পার্বত্য অঞ্চলের आंसर দেয়া আছে যে উত্তরের পার্বত্য অঞ্চল কি। আগে জানতে হবে এর অবস্থান কোথায় আছে, অবস্থান ও বিস্তৃতি। অবস্থান কি? ভারতের উত্তর প্রান্তে অবস্থিত। অবস্থান
তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের অবস্থান কি হলো? ভারতের উত্তর প্রান্তে অবস্থিত। 2 নম্বর, এর বিস্তার। যদি তোমাদের একটা ম্যাপ আছে, দেখো ভারতের প্রাকৃতিক মানচিত্র, সেখানে আছে ভূপ্রকৃতি আছে, সেই ভূপ্রকৃতি ভাগটা দেখলেও বোঝা যাবে উত্তরের পার্বত্য অঞ্চল কেমন। সেখানে আলাদা কালার দিয়ে তোমাদের করে দেখিয়ে দেওয়া হয়েছে উত্তরের পার্বত্য অঞ্চলটা ভূপ্রকৃতিটা কেমন। সম্ভবত ভূপ্রাকৃতিক অঞ্চলে আলাদা ভাগ দিয়ে আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 69 পেজে। এবার আমরা উত্তর পার্বত্য অঞ্চলের বিস্তৃতি সম্পর্কে জানবো বা বিস্তার সম্পর্কে জানবো। এই বিস্তার কি? এই অঞ্চলটি উত্তর পশ্চিমে ভারতের উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর রাজ্য থেকে উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। মনে থাকবে? তাহলে দেখা যাচ্ছে বিস্তার কি? এই অঞ্চলটি অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চলটি উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর রাজ্য থেকে শুরু করে উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃতি রয়েছে। একে কেমন দেখতে, আকার কেমন, আকৃতি কেমন, এর আকৃতি কি রকম দেখতে, আকৃতি কেমন, এটা দেখতে কেমন? ধনুকের মতো। আর কি হতে পারে? অর্ধচন্দ্রাকৃতি। এরপর আমরা যাব এর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলে আমরা কি জানবো? অবস্থান জানলাম, বিস্তার জানলাম, আকৃতি জানলাম। এরপর আমরা যাব ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলে আমরা যেটা এবার জানবো সেটা হলো ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। এই ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কি কি দেখা যায়? ভূপ্রকৃতির বৈশিষ্ট্য মানে জানা দরকার যে আমাদের ভূপ্রকৃতি মানে বললাম কি কি নিয়ে তৈরি। ভূপ্রকৃতি মানে কি? মাটিটা কেমন দরকার, সেখানে কি পর্বত আছে, কি নদী আছে, কোনো গিরিপথ আছে কিনা, এই মেটারগুলো এখানে আমরা আলোচনা করব। 1 নম্বর আলোচনা করব সেখানে পর্বত ও সিংহ নিয়ে। এটা এখানে দেখি ভালোভাবে এই আকারে পর্বত ও সিংহ। এখানে কি কি পর্বত আছে আমাদের জানতে হবে। উত্তরের পার্বত্য অঞ্চলে কি কি পর্বত আছে? এখানের মধ্যে যে পর্বতগুলি আছে সে নাম তা হলো হিমালয় ও কারাকোরাম পর্বত। এখানে যে পর্বতটা আছে সেই পর্বতগুলি আছে সেগুলি হলো কারাকোরাম, হিমালয় ও কারাকোরাম পর্বত। এবার সিংহ কি আছে? গডউইন অস্টিন। সিংহ আছে গডউইন অস্টিন,
বা এর নাম কেতু, উচ্চতা উচ্চতা দেখো সিংহ কি আছে এখানে, গড়ই অস্টিন বা কেতু যার উচ্চতা 8611 মিটার, 8611 মিটার, 8611 মিটার। তাহলে পর্বত শৃঙ্গ চলে গেল, তাই যে এবার এই প্রসঙ্গে মনে রাখা দরকার এই গড়ই অস্টিন বা কেটু হলো ভারতের উচ্চতম শৃঙ্গ এবং কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আবার এটি আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তাহলে আমরা জানবো কেটু সম্পর্কে কি কি। কেটু হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, আর কি আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, আবার এটি হলো কেটু হলো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কারাকোরাম পর্বতের শৃঙ্গ। তাহলে একটু জানা যাক যে পর্বত শৃঙ্গগুলো কি অবস্থান করেছে। উত্তরের পার্বত্য অঞ্চলে বেশ কতগুলো পর্বত আছে, তার মধ্যে প্রধান পর্বত হলো হিমালয় ও কারাকোরাম পর্বত। এই পর্বতে কারাকোরাম পর্বতের অন্তর্গত কেটু বা গড়ই অস্টিন হলো যার উচ্চতা 8611 মিটার, এটি হলো ভারতের উচ্চতম শৃঙ্গ, আবার এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, আবার কেটু হলো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। যদি পরীক্ষায় কোশ্চেন আসে কেটু কি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে আনসার হবে না, কেটু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ না, কেটু হলো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এখানটা আমাদের স্টুডেন্ট মনে রাখতে দরকার, এখানে খুব ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন অনেক সময় আসে। পরে আমি দিয়ে দেবো যে হিমালয়ের কারাকোরাম কেটু হলো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। যদি এরকম কোশ্চেন আসে তাহলে এটা অশুদ্ধ হবে। এই কেটুটা হলো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট এবার আমরা 2 নম্বর যাব। এখানে আর কি আছে যেগুলো দেখা যায় কিছু হিমবাহ। হিমবাহ 2 নম্বর বৈশিষ্ট্য হিমবাহ। হিমবাহ এই উত্তরের পার্বত্য অঞ্চলে বেশ কতগুলো হিমবাহ আছে, বেশ কতগুলো হিমবাহ আছে। এই হিমবাহতে যাওয়ার আগে আমরা জানবো আমরা জানি হিমবাহ কি। হিমবাহ কি? হিমবাহ হলো উচ্চ পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে অবস্থিত বরফের স্তূপগুলো যখন ধীর গতিতে ঢাল অনুযায়ী নিচেই নামতে শুরু করবে। হিমবাহ মানে বরফগুলো যখন বইতে শুরু করবে। কেমন? এই হিমবাহ কাকে বলে কোশ্চেন আসতে পারে যে উচ্চ পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে বরফের নদীকে যেগুলো ধীর গতিতে নামতে থাকে তাদের বলা হয় হিমবাহ। তারপর আমরা এখানে বললাম সিংহ কি। সিংহ কি? সিংহ কি বা পর্বত কি? পর্বত কি? পর্বত হলো ভূপৃষ্ঠের অর্থাৎ কোনো সমুদ্র সমতল থেকে প্রায় 900 মিটার উঁচুতে অবস্থিত এরকম ভূমিরূপ। সিংহ কি? পর্বত সিংহ। পর্বতের সবচেয়ে উঁচু অংশ বা চূড়াকে বলা হয় পর্বত শৃঙ্গ। যেমন কেটু হলো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এরকম যাওয়ার আগে একটা টার্ম আমরা পড়ে নেব তাকে কেমন বলে, যেটা তোমাদের বইয়ের পেজ নম্বরে আছে, 71 পেজ নম্বরে আছে। এবার আমরা জানবো হিমবাহ কি। এখানে বেশ কতগুলো হিমবাহ আছে, যেমন সিয়াচেন, জেমু হিমবাহ, তাহলে এখানে কি কি হিমবাহ আছে? এখানে হিমবাহ আছে সিয়াচেন হিমবাহ, জেমু হিমবাহ। এই প্রসঙ্গে মনে রাখা দরকার সিয়াচেন হলো
ভারতের দীর্ঘতম হিমবাহ। দীর্ঘতম হিমবাহ, তাহলে যদি শর্ট কোশ্চেন আসছে ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি, তাহলে আমাদের লিখতে হবে সিয়াচেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। তারপরে এবার আমরা করব গিরিপথ। গিরিপথ আবার একটা টার্ম চলে এলো যে গিরিপথ কি। গিরিপথ কি? গিরিপথ হলো দুটি পর্বতের মাঝে অবস্থিত সংকীর্ণ পথ। গিরিপথ হলো দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ। এটা লেখার দরকার নেই, এগুলো টার্মগুলো একটু জেনে নেবে। গিরিপথ কি? গিরিপথ ধরো হিমালয় ও কারাকোরাম পর্বত আছে, এই দুটি পর্বতের মাঝে একটা সরু সংকীর্ণ প্রাকৃতিক পথ আছে, একে বলা হয় গিরিপথ। গিরি কথার অর্থ হলো পর্বত, পথ কথা হলো যাওয়ার রাস্তা। এবার কি কি এখানে গিরিপথ আছে? এই হিমালয় ও কারাকোরাম পর্বতে বেশ কতগুলো গিরিপথ আছে, সেগুলি হলো বানিহাল, বানিহাল, জজিলা, বানিহাল, জজিলা, নাথুলা, নাথুলা প্রভৃতি। তাহলে কোশ্চেন যদি আসে যে উত্তরের পার্বত্য অঞ্চলের দুটি গিরিপথের নাম কি, বানিহাল, একটি হলো বানিহাল, 2 নম্বর জজিলা, 3 নম্বর নাথুলা। এবার আছে নদীর উৎস। নদীর উৎস এই সিয়াচেন বা জেমু হিমবাহ থেকে বা এই হিমবাহ বা উত্তরের পার্বত্য অঞ্চল থেকে ভারতের বেশিরভাগ বড় বড় নদীগুলো উত্তর বাহিনী, দক্ষিণ বাহিনী, উত্তরের পার্বত্য অঞ্চল থেকে উৎস নদীগুলো এখান থেকে উৎপত্তি লাভ করে। এই নদীগুলো কি কি? 1 নম্বর হলো গঙ্গা, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, সিন্ধু, যমুনা, আরো প্রভৃতি অনেক নদী আছে, যেমন তিস্তা আছে, তোর্ষা আছে, সব উত্তরের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে নদী এখানকার বৈশিষ্ট্যগুলি কি কি পেলাম? এক বৈশিষ্ট্য পেলাম, সেখানকার মধ্যে বৈশিষ্ট্য পর্বত, শৃঙ্গ, হিমবাহ, নদীর উৎস, গিরিপথ। নদীর উৎসগুলি গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, যমুনা প্রভৃতি নদীগুলি এই হিমবাহ বা উত্তরের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। সুতরাং আমাদের ভূপ্রাকৃতিক উত্তরের পার্বত্য অঞ্চলে, সুতরাং ডিয়ার স্টুডেন্ট, আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিকটা মোটামুটি হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা হিমালয় সম্পর্কে জানবো। তার আগে কতগুলো টার্ম আমাদের জেনে নিতে হবে, যে পর্বত শৃঙ্গ কি, পর্বত শ্রেণী কি, পর্বতবন্ধী কি, এইগুলো বলে দিলাম। যেমন পর্বত কি বা পর্বত শৃঙ্গ কি, পর্বত শ্রেণী কি, যে অনেকগুলি পর্বত শ্রেণী হলো পর্বত শ্রেণী কি বলছে, অনেকগুলি পর্বত যখন পাশাপাশি একটা সারিবদ্ধভাবে অবস্থান করবে তখন তাকে বলা হয় পর্বত শ্রেণী। এরপর আবার টার্ম আছে যে তোমাদের পর্বতগ্রন্থি কি, পর্বতগ্রন্থি কি, পর্বতগ্রন্থি কি, পর্বতগ্রন্থি কি। এখানে আমরা উদাহরণ পড়েছিলাম পর্বতগ্রন্থি কি, কোন উচ্চভূমি বা উচ্চ পার্বত্য অঞ্চল যেখান থেকে অসংখ্য পর্বত বের হয়েছে, দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে বলা হয় পর্বতগ্রন্থি। এরকম একটি পর্বতগ্রন্থির উদাহরণ হলো পামিরগ্রন্থি। পামিরগ্রন্থি, এই পামিরগ্রন্থি থেকে কোন কোন পর্বত উৎপত্তি লাভ করেছে? উৎপত্তি লাভ করেছে আমাদের হিমালয়, কারাকোরাম, এই পর্বতগুলি উৎপত্তি লাভ করেছে। পর্বতগ্রন্থি কি, যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃতি লাভ করেছে তাকে বলা হয় পর্বতগ্রন্থি। তাহলে পর্বত শৃঙ্গ গেল, পর্বত শৃঙ্গ। পর্বত শৃঙ্গ কি, পর্বতের সবচেয়ে উঁচু অংশ, পর্বতের সবচেয়ে উঁচু অংশকে বলা হয় পর্বত শৃঙ্গ। তারপরে তোমাদের আছে উপত্যকা।
উপত্যকা। উপত্যকা, উপত্যকা কি? উপত্যকা হলো দুটি পর্বতের মাঝের নিচু অংশ, দুটি পর্বতের মাঝের নিচু অংশ। তারপর কি আছে? গিরিপথ। গিরিপথ, গিরিপথ কি? গিরিপথ হলো দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ। এটা নিচু অংশ, এটা নিচু অংশ, আর এটা হলো পথ, সংকীর্ণ পথ, সংকীর্ণ পথ। তাহলে উপত্যকা গিরিপথের মধ্যে পার্থক্য কি? উপত্যকা হলো দুটি পর্বতের মাঝে নিচু অংশ, আর গিরিপথ হলো দুটি পর্বতের মাঝে সংকীর্ণ পথ। হিমবাহ, হিমবাহ, হিমবাহ কি? হিমবাহ হলো চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের কারণে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়। যেমন হিমবাহ, হিমবাহটা আগে একটু ডিসকাস করি। হিমবাহ কি? যে উচ্চ পার্বত্য বা মেরু অঞ্চলে যে বরফের স্তূপকে, চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ, অর্থাৎ হিমযুক্ত বাহ, যেমন কি সিয়াচেন, সিয়াচেন জেমু হিমবাহ, এগুলো হলো হিমবাহ। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে এইটুকুই থাক, পরের দিন আবার বাকি অংশটা পড়াবো। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।